সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকে লিনিয়ার অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আর লিনিয়ার অ্যানালাইসিস থেকে আমরা প্রথম যে চ্যাপ্টারটা করব, চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স এই চ্যাপ্টারটা বা ম্যাট্রিক্স সম্পর্কে আমরা কিন্তু ইন্টারমিডিয়েট থেকে ধারণা পাইছি, এবং এমন কোন স্টুডেন্ট পাওয়া যাবে না যে ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক্সের অঙ্ক করে নাই, কারণ এটা খুবই সহজ একটা চ্যাপ্টার। এখানেও এটা খুব সহজ চ্যাপ্টার, তবে করানোর প্রয়োজনে আমরা করে নিব আর কি। তো ম্যাট্রিক্সে যখন আমরা অধ্যায়টা শুরু করি, সাধারণত একটা টিচার প্রথমে সংজ্ঞাগুলোকে শিখায়, তারপর এখান থেকে গাণিতিক সমস্যায় আসে। কিন্তু আমরা সেটা করব না, কারণ সংজ্ঞাগুলা একটু দেখাই দিলে আমরা নিজেরাই শিখে নিতে পারবো। আর ওগুলো খুব বেশি যেগুলো বুঝাই দেওয়া দরকার সেগুলো আমি পরে বুঝাবো, তবে আমরা প্রথমে গাণিতিক অপারেশনে চলে যাব। তো আমরা সাধারণত ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, যে কোনো ম্যাট্রিক্স আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। এখানে আমাদেরকে প্রাইমারিলি দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে সারি, এইভাবে যদি চিন্তা করি তাহলে সেগুলোকে বলা হয় সারি, আর এইভাবে যদি চিন্তা করি তাহলে সেগুলোকে বলা হয় কলাম। এটা খুবই কমন ব্যাপার, আমরা এগুলো জানি। তাহলে সারি চিন্তা করতে হবে এই শোয়ানোভাবে, আর যেগুলো দাঁড়ায় আছে সেগুলোকে আমরা বলবো কলাম, মনে রাখতে হবে একটু। আর এই রকম কিছু উপাদানকে আমরা যখন থার্ড ব্র্যাকেট দিয়ে বাউন্ডেড করে দিই, তখন আমরা সেটাকে ম্যাট্রিক্স বলে পরিচিতি দিই। এখন আমরা ম্যাট্রিক্সের যোগ এবং গুণ নিয়ে আলোচনা করব। সাধারণত ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এগুলো খুবই সহজ, প্রত্যেকটা উপাদানের সাথে আরেকটার একই জায়গার যে উপাদান সেটা যোগ হয়। যেমন আমি ছোট একটা ম্যাট্রিক্স নিয়ে যদি আলোচনা করি, যে একটা হচ্ছে 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স, আর তার সাথে আমরা জাস্ট যোগ করব আরেকটা ম্যাট্রিক্সকে, ধরলাম 3 4 5 6, এটাকে যোগ করব। তো তখন এই প্রথম এখানে এই ম্যাট্রিক্সের একদম প্রথম যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা প্রথম দেখতে পাচ্ছি, এই দুজনকেই আসলে যোগ হবে। আর এই প্রথমটার সাথে যোগ হবে, তারপরে এই দ্বিতীয়টার সাথে যোগ হবে, তারপরে এই 3 5-এর সাথে যোগ হবে, আর হচ্ছে 4 6-এর সাথে যোগ হবে। এবং এইভাবেই ম্যাট্রিক্সের যোগ হয়, বা ম্যাট্রিক্সের বিয়োগও এভাবেই হয়। অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগে আমাদের আসলে কারোই কোনো দুশ্চিন্তা থাকার কথা না। কিন্তু দুশ্চিন্তার ব্যাপার এটা যে ম্যাট্রিক্সের গুণ। তো ম্যাট্রিক্সের গুণ আমরা ইন্টারমিডিয়েটে অনেক রকম করে শিখছি, তবে আমি সবচেয়ে সহজ নিয়মটা শিখাবো। ম্যাট্রিক্সের যে গুণ সবচেয়ে সহজ যে পদ্ধতিতে করা হয় সেটাই শিখাবো। আমরা যে পদ্ধতিতে করছি সেটা ভুল নয়, কিন্তু সেটা আসলে জটিল। আমি এখন যে পদ্ধতিতে গুণটা শিখাবো, তুমিও সেটা একবার ট্রাই করবা, দেখবা যে তোমার কাছে এটাই ভালো লাগবে। এবং খুব কম সংখ্যক স্টুডেন্ট এখন পর্যন্ত দেখছি যারা ইন্টারমিডিয়েটে এভাবে গুণের কাজটা শিখে। তাহলে আমরা প্রথমে ম্যাট্রিক্স একটা গুণ করার চেষ্টা করি। আমি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 5 6 7 8 9, একটা সিম্পল ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সটার সাথে আমি আরেকটা ম্যাট্রিক্সকে গুণ করব। এই ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সকে গুণ করব। ওই ম্যাট্রিক্সের নাম আমি এইভাবে দিতে পারি, ধরলাম এটার উল্টা করে দিই, 9 8 7 6 5 4 3 2 1। জাস্ট এমনি একটা মানে দুইটা ম্যাট্রিক্স নিলাম, আর এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করব। এখন এদেরকে গুণ করলে আমরা কিভাবে করব, নতুন যে পদ্ধতি সেটাতে আমরা কিভাবে করব দেখো একটু। প্রথমে এই পুরো ম্যাট্রিক্সের সাথে আমরা এই প্রথম কলামটাকে গুণ করব। প্রথম কলাম আমি একটা টিক চিহ্ন দিছি, প্রথম কলামে এভাবে চিন্তা করতে হয়, প্রথম কলামকে গুণ করব। এখন কিভাবে করি দেখো, প্রথমে এই 1 2 3 4 5 6 7 8 9 মানে প্রথম ম্যাট্রিক্স যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা ক্লিয়ারলি লিখে ফেলবো, একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে। 1 থেকে একটু নিরাপদ দূরত্বে 2, আবার নিরাপদ দূরত্বে 3, তারপরে এই 4 5 6, তারপর হচ্ছে 7 8 9, এভাবে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা প্রথম ম্যাট্রিক্স পুরোটাকে লিখে ফেলছে। থার্ড ব্র্যাকেট কিন্তু ক্লোজ করব না, প্রথম ম্যাট্রিক্স পুরোটাকে লিখে ফেলছে। এরপর এই 9 এখানে তিনোটার সাথে গুণ করব, গুণ 9 গুণ 9 গুণ 9। এরপরে এই 9 এর পরে কি আছে কলামে 6, কলাম চিন্তা করতে হবে 6, এই 6 এই তিনোটার সাথে গুণ করব, 6 6 6। এরপর আছে 3, এই 3 এখানে আমরা তিনোটার সাথে গুণ করব, 3 3। তারপর এদেরকে অ্যাড করে দিব, যোগ চিহ্ন দিয়ে দিব মাঝখানে, ব্যাস প্রথম কলামের গুণ শেষ। হয়তো এখনো আন্দাজ করতে পারতেছি না আসলে আমরা কি করতে যাচ্ছি। এরপরে আমরা এই দ্বিতীয় কলামকে বিবেচনা করব। এক্ষুনি তোমার মাথায় চলে আসবে আসলে আমরা কি করতেছি। দ্বিতীয় কলামকে আমরা বিবেচনা করব। দ্বিতীয় কলামকে বিবেচনা করার সময় আমরা এই পুরো ম্যাট্রিক্সটা আবার লিখে ফেলবো, মাঝখানে একটা গ্যাপ রেখে
এই পুরা ম্যাট্রিক্স আবার লিখে ফেলবো, একটু দূরে দূরে লিখবো 1 2 3 4 5 6 7 8 9 পুরা ম্যাট্রিক্সটাকে লিখে ফেললাম। এবার এই প্রথমে এখানে কত আছে 8, এই এখানে প্রথম লাইনটাতে 8 গুণ করে দিব, মানে প্রথম কলামটাতে 8 গুণ করে দিব। তারপর কত আছে 5, এখানে আমি 5 গুণ করে দিব, এবং তারপর আছে 2, এখানে আমি 2 গুণ করে দিব। এভাবে আসলে এভাবে করলে টেনশনটা একটু কম থাকে, ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে, দুশ্চিন্তাও কম থাকে। আমরা যেভাবে গুণ করি সারিকে কলামের সাথে গুণ, এই সারি গুণ কলাম গুণ সারি গুণ এভাবে চিন্তা করি, এভাবে আসলে কঠিন। এভাবে আনসারে কি আসে, জাস্ট কনসেপ্টটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে এবার বুঝলাম। এবার লাস্টেরটার কথা চিন্তা করব। লাস্টের কথা যখন আমরা চিন্তা করব তখন পুরো ম্যাট্রিক্সটাকে আবার লিখে ফেলবো। তাহলে পুরো ম্যাট্রিক্সটা লিখে ফেললাম 1 2 3 4 5 6 7 8 9। তারপর প্রথমে কত আছে 7, তাহলে এখানে 7 গুণ করব, এখানেও 7 গুণ করব, এখানেও 7 গুণ করব। তারপর আছে কত 4, এখানে 4 গুণ করব, এখানে 4 গুণ করব, এখানেও 4 গুণ করব। তারপর আছে কত 1, এখানে 1 গুণ করব তিনোটাতেই। তারপর মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিব। এরপর এদের গুণ যোগ বিয়োগ যা হচ্ছে তা করলে আমরা একটা ম্যাট্রিক্স পাবো। ওই ম্যাট্রিক্সটার আনসারে আমরা আসলে চাচ্ছি, আর ওইটাই হচ্ছে এদের দুজনের গুণফল। তাহলে আমরা যখনই গুণ করব এই প্রসেসটা অ্যাপ্লাই করব, এটাই সবচেয়ে সহজ। আমরা যেটা এসএসসিতে করছি সেটা একবার দেখাই। এসএসসিতে যেভাবে বেশিরভাগ স্টুডেন্ট করছে, অনেকেই এভাবে করছে, অনেকেই আছে এভাবে করছে, তবে খুব বেশি পরিমাণ মানুষ যেভাবে করছে সেটা হচ্ছে এই প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, দ্বিতীয় সারির সাথে আবার প্রথম কলাম গুণ, তৃতীয় সারির সাথে আবার প্রথম কলাম গুণ, এভাবে করছে। তাহলে এভাবে করছে ওরা 1 গুণ 9, এভাবে মিস্টেক হয় বেশি। প্লাস হচ্ছে 2 গুণ 6, 2 গুণ 6, প্লাস হচ্ছে 3 গুণ 3, 3 গুণ 3, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে গুণ, এদিকে এইভাবে যেতে থাকে, এদিকে নিচের দিকে যেতে থাকে। এরপর আবার 4 এর সাথে এটা গুণ, 5 এর সাথে এটা গুণ, 6 এর সাথে এটা গুণ, এইভাবে করতে থাকি। কিন্তু ফলাফল একই আসবে, কিন্তু আমরা ওইভাবে আর চিন্তা করব না। এখন আমরা এই নতুনভাবে গুণটা করব। তাহলে ম্যাট্রিক্সের গুণ এখানে আর নতুন কিছু বোঝানোর কিছুই নাই। এরপর আমরা এ স্কোয়ার, এ কিউব, এইসব জিনিসগুলো একটু নির্ণয় সামান্য করে দেখাই দিতে হবে। এগুলো আমরা ইন্টারমিডিয়েটে করছি, যার কারণে এইসব আলোচনাগুলো আমি খুব কম করতে চাইতেছি। গুণ টুন এগুলো আমরা করছি, জাস্ট সামান্য একটু যে মানসিক যে চেঞ্জ আনা দরকার সেটাই শুধু আমি আজকে আলোচনা করে দিচ্ছি। ধরো তোমাকে এ স্কোয়ার বের করতে বলছে। এ স্কোয়ার বের করা মানে হচ্ছে এ এর সাথে এ গুণ করা। ওকে, তো ধরলাম এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা হচ্ছে একটু আগে যেটা করলাম 1 2 3 4 5 6 7 8 9, ধরলাম এটা একটা ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের স্কোয়ার করতে বলছে। এ স্কোয়ার মানে হচ্ছে এর ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সে গুণ করা। তাহলে একটু আগে যেভাবে গুণ করছি সেভাবে আমরা গুণ করে দিতে পারবো, জাস্ট কোনো অসুবিধা নেই। কিন্তু ঝামেলা হয় যখন আমরা এ কিউব বের করি। এ কিউব যখন আমরা বের করব তখন আমাদেরকে মনে রাখতে হয় যে কার সাথে কাকে আগে রাখবো। ম্যাট্রিক্সে কিন্তু একটা বিশাল প্রবলেম, সেটা হচ্ছে তুমি যাকে ইচ্ছা তাকে শুরুতে রাখতে পারো না। অর্থাৎ তুমি যদি মনে করো যে এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স এবং এই দুই ম্যাট্রিক্সে গুণ করব, তাহলে দুইভাবে গুণ করা যায়। একটা হচ্ছে এ কে সামনে রেখে বি কে পেছনে রেখে গুণ, আরেকটা হচ্ছে বি কে সামনে রেখে এ কে পেছনে রেখে গুণ। তো তুমি যাকে ইচ্ছা তাকে সামনে রাখতে পারো না, এরকম সিস্টেম নাই। কারণ তুমি এদেরকে যদি এক্সচেঞ্জ করো, আনসার এক্সচেঞ্জ হয়ে যেতে পারে। কখনো কখনো ওরা সমান হয়, এ বি আর বি এ কোনো কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান হয়, কিন্তু সব সময় নয়, বেশিরভাগ ক্ষেত্রেই তারা অসমান হয়। ওকে, তাহলে এই কিউব যখন আমরা বের করব তখন আমাদের প্রশ্ন দাঁড়ায় যে প্রথমে এ স্কোয়ারকে রাখবো নাকি এ কে রাখবো। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রথমে এ স্কোয়ারকে রাখতে হবে আর তারপর এ ম্যাট্রিক্সকে রাখতে হবে। তো এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা সাধারণত আমরা কি করি, আমরা যখন আমাদের পথে যখন কোনো গুরুজনকে দেখতে পাই, বড়দেরকে দেখতে পাই, তখন আমরা তাদেরকে সম্মান করি। তাইলে এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে সম্মান করাটা কিভাবে করি, সম্মান করা মানে হচ্ছে আমরা চেষ্টা করি যে তাদেরকে সামনে চলে যেতে দেওয়ার, তাদেরকে আগে যেতে দিই বা তাদের কাজটা আগে শেষ হইতে দিই, আমরা একটু অপেক্ষা করি আমাদের জন্য। এই ধরনের সম্মান কিন্তু বাঙালি সমাজে প্রচুর আছে। ওয়েস্টার্নে এইসব সম্মান নেই, ওয়েস্টার্নে সবাই সমান, যে আগে আসছে সে আগে দাঁড়াবে, এরকম। কিন্তু আমাদের বাঙালি সমাজে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা মুরব্বীদেরকে সবসময় চেষ্টা করি যে তার কাজটা যেন আগে হয়ে যায়। এখানেও তুমি যখন এই ম্যাট্রিক্সের দিকে তাকাবা, এ বড় নাকি এ স্কোয়ার বড় সেটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তখন তোমার মাথায় নর্মাল কনসেপ্টে আসবে যে এ স্কোয়ার বড়।
তাহলে এ স্কোয়ার বড়, তো বড়কে সম্মান জানাচ্ছে, ফলে সে আগে বসছে, আর এ ছোট, ফলে সে পরে বসছে। তাহলে এটাই তুমি এই কনসেপ্টে শুধু মনে রাখো যে এ স্কোয়ার হচ্ছে বড়জন, আর বড়জনকে আমরা আগে রাখবো, তারপর আমরা একে রাখবো, আর এদের গুণফল ঠিক আগের মতোই হবে। এখান থেকে আমরা যে এ স্কোয়ারটা পাবো, ওই এ স্কোয়ারটা আমরা আগে লিখবো, তারপর ওইটার সাথে এই এ যেটা আছে এই এটাকে গুণ করে আমরা ঠিক একই প্রসেসে গুণ করবো, একটু আগে আমি যেভাবে দেখাইছি ঠিক সেই প্রসেসে আমরা গুণটা করে দেব। তো এখন আমরা ম্যাট্রিক্সের উপরে কয়েকটা প্রশ্ন দেখব, প্রশ্নগুলো কীভাবে সমাধান করবো, একটাই প্রশ্ন দেখবো এরকম, আর একই রকম প্রশ্ন কিছু বাড়ির কাছে দিয়ে দেবো যেগুলো তুমি নিজে সমাধান করে রাখতে পারবা। আচ্ছা, তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলাকে ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটা গাণিতিক সমস্যা দিয়ে শুরু করতেছি। তো প্রশ্নে কি বলছে দেখো, যদি এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দিছে, ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে 2 1 3 1 -2 2 1 2 1 হয়, তবে এ কিউব মাইনাস 2a স্কোয়ার মাইনাস 9a এর মান নির্ণয় করো। এই অঙ্কগুলো আমরা ইন্টারমিডিয়েটে প্রচুর করছি এবং এমন কোন স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না যে এই অঙ্কগুলো আসলে পারে না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমি খালি সামান্য ড্যামো দেখিয়েই আসলে অঙ্কটা শেষ করব। আমরা প্রথমে এ স্কোয়ার বের করব। প্রথমে তুমি লিখবা দেওয়া আছে এ ইকুয়াল টু এত, তারপরে তুমি বলবা যে এ স্কোয়ার সমান, তাহলে এ স্কোয়ার সমান কি এ গুণ এ, তাহলে এ গুণ এ মানে হচ্ছে জাস্ট এ এর মানটা লিখে নিব, আবার এ এর মানটা লিখে নিব এবং এই দুজনকে আমরা গুণ করব। তাহলে এই এ এর মান পুরোটা লিখে নেব, গুণ করব, আর গুণ একটু আগে আমি যে প্রসেসে দেখাইছি ঠিক সেই প্রসেসে আমরা গুণটা করব। গুণ করলে আনসার আসবে 8 6 11 2 9 1, 8 6 11 2 9 1 এবং 5 -1 8, 5 -1 8, এই আনসারটা আসবে। ভুলও থাকতে পারে, অনেক সময় বইয়ে ভুল থাকে, আমি তো বই থেকে সরাসরি কপি করে দিচ্ছি, আমি জানি না এটা পুরোপুরি ঠিক কিনা, তবে তুমি করে দেখবা তোমার মতো। আমি জাস্ট বোঝানোর জন্য এটা নিছি, এই অঙ্ক করায় দেওয়ার কোনো মানে হয় না, হুদাই টাইম নষ্ট। তাহলে এ স্কোয়ার সমান আমরা এভাবে বের করতে পারবো, এটা হচ্ছে আমার এখন এ স্কোয়ারের মান। এরপর আমরা এ কিউব বের করে রাখবো, কারণ এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এ এর মান জানা দরকার, এ স্কোয়ার জানা দরকার, এ কিউব জানা দরকার। তো আমরা এ এর মান তো এখান থেকেই পাচ্ছি, এ স্কোয়ারের মান এখন আমরা বের করলাম, একইভাবে এখন আমরা এ কিউব বের করব। তাহলে এ কিউব বের করার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এ স্কোয়ারকে প্রথমে রাখতে হবে, তারপর এ কে রাখতে হবে, ওই যে বড়জনকে সম্মান দিয়ে প্রথমে রাখছে। তাহলে এ স্কোয়ারের মানটা আমরা এখানে বসাবো, এ স্কোয়ারের মান কত ছিল, এই যে 8 6 11, এটা এ স্কোয়ারের মান ছিল, আর এ এর মান তো আমরা প্রশ্ন থেকেই পাচ্ছি, যে 2 1 3 যে ম্যাট্রিক্সটা, সেটা হচ্ছে এ এর মান। এটাকে এই ম্যাট্রিক্সের সাথে যখন এই ম্যাট্রিক্সে আমরা গুণ করব, তখন আমরা যে আনসারটা পাবো সেটাই হচ্ছে এ কিউবের আনসার। আর এ কিউবের আনসার এখানে আসছে 33 18 47, এরকম করে একটা আনসার আসছে, 33 18 47 এরকম একটা আনসার আসবে। জাস্ট আমি ডেমো দেখাচ্ছি। এইটুকু আসার পর আমার আর বাড়তি কাজ নেই, এবার আমি সরাসরি এটার মান বের করতে পারবো। তারপর আমরা এগুলো সব করার পর আমরা বলবো তাহলে এ কিউব -2a স্কোয়ার -9a ইকুয়াল চিহ্নটা এখানেও দিতে পারি, নিচেও দিতে পারি, ইকুয়াল আমি নিচে দিচ্ছি, অথবা পাশেও দিতে পারি। তাহলে এ কিউব -2a স্কোয়ার -9a এটার মান বের করতে বলছে। তো এখন দেখো এ কিউবের মান এই যে এটা আছে, এটা আমি এখানে বসাই দিব। এ কিউবের মান আমি প্রথম উপাদানটা খালি বসাচ্ছি 33 দিয়ে, যে ম্যাট্রিক্সটা সেটা বসাবো, এ কিউবের মান বসাবো। তারপর আছে -2a স্কোয়ার, তাহলে মাইনাস দিব 2 দিব, -2 লিখে ফেলবো। তারপর এ স্কোয়ারের মানটা বসাবো, এ স্কোয়ারের মান হচ্ছে 8 6 11 এরকম করে আছে, আমি খালি 8 লিখে দিচ্ছি, এ স্কোয়ারের মান বসাই দিব। তারপরে -9a এ এর মান বসাই দিব, এ এর মান হচ্ছে আমি খালি 2টা লিখে দিচ্ছি, এই 2 1 3 যে ম্যাট্রিক্সটা আছে এটা লিখে দিব। এখন এরপরে আমরা এই ইকুয়াল এই ম্যাট্রিক্সটা যেমন আছে তেমন রাখবো আপাতত, এই 2টা এখানে গুণ করে দিব। 2টা এখানে গুণ করার সিস্টেম হচ্ছে, এগুলোকে বলা হয় স্কেলার গুণন, মানে একটা ম্যাট্রিক্সের সাথে একটা নর্মাল একটা স্কেলার রাশি গুণ করে দেওয়া। আবার বলতেছি, একটা ম্যাট্রিক্সের সাথে একটা নর্মাল স্কেলার রাশি গুণ করে দেওয়া বোঝায়। তাহলে 2 যদি আমি এখানে সবগুলো উপাদানের সাথে গুণ করে, ওরা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু উপাদানগুলো লিখি, ধরো 8 6 11, এটা 8 6 11 আছে, তো তার 8 দুগুণে এটা হয়ে যাবে 16, 6 দুগুণে হয়ে যাবে 12, আর 11 দুগুণ হয়ে যাবে 22। এভাবে ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যাবে সবগুলো উপাদানের সাথে। আমি তো খালি এটা লিখছি, আসলে এখানে যতগুলো মান আছে, এইখানে যে মানগুলো আছে ওদের সাথে গুণ হয়ে ওরা এভাবে বসবে। একইভাবে 9 এখানে গুণ হয়ে সবাইকে চেঞ্জ করে দিবে।
তাহলে -9 যদি 2 এর সাথে গুণ হয় তাহলে 9 দুগুণ হবে 18, 2 এর পর এখানে কি আছে আসলে 1 আছে, তাহলে 9 একে 9, এভাবে করে একটা ম্যাট্রিক্স আসবে। এরপর তুমি এখানে প্রথম উপাদান থেকে এই প্রথম উপাদান বিয়োগ করে একসাথে লিখতে পারবা ঠিক এভাবে। এখানে প্রথম উপাদান ছিল 33, তাহলে তুমি এভাবে লিখতে পারো 33 বিয়োগ 16 বিয়োগ 18, অথবা তুমি সরাসরি ক্যালকুলেটর ইউজ করে 33 -16 -18 লিখে প্রথম উপাদানটা লিখে ফেলবে, এখানে একটা আনসার আসবে। এভাবে প্রত্যেকটা উপাদান থেকে প্রত্যেকটা উপাদান বিয়োগ করলে তুমি এটার আনসার খুব সহজেই পেয়ে যাবে। তো এখন এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি আর দেখাই দিচ্ছি না, কারণ এগুলা দেখাই দেওয়া আসলে এখন বোরিং, এগুলো আমরা সবাই কম বেশি পাই। অনেক সময় প্রশ্নে একটা চেঞ্জ থাকতে পারে, মানে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে, ধরো এটা দিছে ম্যাট্রিক্স, আমাকে এটা বের করতে বলছে যে a কিউব বের করতে বলছে প্লাস a স্কোয়ার -21a -45i। এখানে অনেক সময় আমরা আই জিনিসটা বুঝতে পারি না, অনেক সময় এটাকে আমরা 1 বলে ধরে নিই। খেয়াল করো, আমরা যখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করব সেখানে আমাদেরকে একটা লজিক মনে রাখতে হবে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে শুধুমাত্র ম্যাট্রিক্সেরই যোগ বা বিয়োগ হতে পারে। ম্যাট্রিক্সের সাথে শুধুমাত্র ম্যাট্রিক্সেরই যোগ বা বিয়োগ বা গুণ হতে পারে। আর কোনো ম্যাট্রিক্সের সাথে কখনো নর্মাল কোনো সংখ্যার যোগ বিয়োগ হবে না। অর্থাৎ ধরো তুমি এই ম্যাট্রিক্সে তুমি লিখছো, এই ম্যাট্রিক্স যে এ, এটার সাথে তুমি শুধু 3 যোগ করতে পারবে না, শুধু 3 যোগ করা যায় না। গুণ করা যায়, এই ম্যাট্রিক্সের 3 গুণ করা যায়, এর সাথে 3 গুণ করা যাবে, কিন্তু এই ম্যাট্রিক্সের সাথে 3 যোগ করা যাবে না। এই ম্যাট্রিক্সের সাথে 3 তখনই যোগ হতে পারবে যখন 3টাকে ম্যাট্রিক্স বানানো যেতে পারে। আর এরকম প্রশ্ন আমরা কখনোই পাবো না যেখানে একটা ম্যাট্রিক্সের একটা লাইনে খালি 45 আছে, আই নাই, এরকম মান আমরা বের করতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। 45-45-এর জায়গায় পড়ে থাকবে, ও কখনোই এই ম্যাট্রিক্সের সাথে যোগ বিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। ও তখনই অংশগ্রহণ করতে পারবে যখন ওই সংখ্যার সাথে কোনো না কোনো ম্যাট্রিক্স আছে। এখন এখানে একটা আই ম্যাট্রিক্স দেখা আছে, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা আমরা যাকে বলি যে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স যাকে বলি, আইডেন্টিটি ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। একটু খেয়াল করো আই এর মান কেমন হয়, আই এর মান এই এ এর উপর ডিপেন্ডেন্ট হবে, এ এর মান কত ক্রমের সেটার উপর নির্ভর করবে। তাহলে আমরা এখানে এ দেখতেছি, সারি হচ্ছে 3টা, কলামও হচ্ছে 3টা, তাহলে এই প্রশ্নে আই এর মান হবে সারি 3টা থাকতে হবে, কলাম 3টা থাকতে হবে, এই কর্নারটা হবে 1 1 1, আর বাকি উপাদানগুলো হবে 0। এটাই হবে এই উপাদানের জন্য আই। ধরো কোন একটা ম্যাট্রিক্স এ যেটার উপাদান হচ্ছে এরকম 2 3 4 5, মানে 4টা উপাদান, তাহলে এই ম্যাট্রিক্সের উপরে নির্ভরশীল কোনো একটা অঙ্কে যদি আই দেওয়া হয় তাহলে ওই আই এর মান আমাকে লিখতে হবে 1 0 0 1, যাকে আমরা বলি একক ম্যাট্রিক্স। একক মানে তো আমরা বুঝি, একক মানে হচ্ছে আমরা যখন কোনো একটা গাণিতিক সিস্টেম শুরু করতে যাই তার একটা শুরু থাকে, সূচনা থাকে। যেমন আমরা যদি বীজগণিত করতে যাই তাহলে বীজগণিতের যোগের একক বলা হয় 0কে, আর গুণের একক বলা হয় 1কে। যোগের একক 0, গুণের একক 1, এইসব একক নিয়ে আমরা পরে আলোচনা করতে পারবো। আপাতত আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না, কারণ এখন আলোচনা করে এটা ভুলে যাব। আমরা যখন অঙ্ক আসবে একক ম্যাট্রিক্সকে নিয়ে, একক ম্যাট্রিক্সের কাজ আসবে, তখন আমরা একক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতে পারবো। যাই হোক, তাহলে এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো বোর্ডে যেসব অঙ্কগুলো আসছে মোটামুটি নিজে প্র্যাকটিস করে রাখা যায়। আর আমার মনে হয় না এগুলো কেউ প্র্যাকটিস করবে, কারণ এগুলো খুবই সহজ অঙ্ক, পরীক্ষাগুলো চলেই আসে। আমরা তাহলে পরবর্তী যে টাইপসের অঙ্ক আমাদের প্রয়োজন হয় আমরা সেই টাইপসের অঙ্কগুলো করার চেষ্টা করি। আচ্ছা, এরপর আমরা এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিছি। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত আসে। তো বলছে কি, দেখো এই ইকুয়াল একটা ম্যাট্রিক্স দিছে, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমাকে নির্ণয় করতে বলছে। তো এখন কথা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আমরা কিন্তু ইন্টারমিডিয়েটও শিখছিলাম, তবে ইন্টারমিডিয়েটের যে সিস্টেমের মাধ্যমে আমরা বিপরীত ম্যাট্রিক্স শিখছি, অর্থাৎ ইন্টারমিডিয়েটের বইগুলোতে যে সিস্টেমে বিপরীত ম্যাট্রিক্স দেওয়া ছিল সেটা আসলে কঠিন সিস্টেম ছিল। আমরা এইখানে এর চেয়েও সহজ একটা সিস্টেম নিয়ে আলোচনা করব এবং আমরা পরীক্ষায় এভাবেই লিখব। তাহলে দেখো একটু, কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম। ধরো এ কোনো একটা ম্যাট্রিক্স, তাহলে এ এর বিপরীত ম্যাট্রিক্স বলা হয় এ ইনভার্স 1কে। এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলা হয় এ ইনভার্স 1কে। এখন এটা কিভাবে বের করতে হয়? এটা বের করার সিস্টেম হচ্ছে
অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ডিভাইডেড বাই এ এর নির্ণায়ক। অর্থাৎ এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে আর তাকে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে। তাহলে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা আমরা বলতেছি যে অ্যাডজয়েন্ট এ, এটা আমরা কিভাবে বের করি? আমরা তো জানি না অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে। আসলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে সেটা আমরা শিখাবো, পরে শিখবো। তবে এখন আমরা দেখব যে একটা ম্যাট্রিক্সকে কিভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে পরিণত করতে হয়। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে সেটা যদি আমরা শিখিও, তাও আমরা অ্যাডজয়েন্টে পরিণত করতে পারবো না। আমাদেরকে এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে পরিণত করতে হবে। তাইলে একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে, আমরা প্রথমে ওর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব, তারপরে নির্ণায়ক বের করব। যদিও প্রথমে নির্ণায়ক বের করা উচিত, তবে আমি নির্ণায়কটার জন্য জায়গা খালি রাখবো। আমার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাডজয়েন্ট বের করা, যার কারণে আমরা প্রথমে বলবো দেওয়া আছে এ ইকুয়াল টু হচ্ছে এত, অথবা আমরা বলতে পারি যে প্রদত্ত ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এত, এভাবে লিখবো। তারপরে আমরা বলবো যে সুতরাং এ এর নির্ণায়ক ইকুয়াল টু বলে এই জায়গাটা খালি রাখবো। তুমি অবশ্যই এখন লিখবা না, কারণ তোমাকে এখনো ড্যামো দেওয়া হচ্ছে, পুরাটা কিভাবে করবা সেটা বোঝানো হচ্ছে না। তাহলে এ এর নির্ণায়ক আমরা প্রথমে বের করব। আচ্ছা, নির্ণায়কটা বের করে ফেললেই মনে ভালো হয়, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা পরে বের করি। সবসময় খেয়াল রাখবা, যখন আমরা এই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাইবো তখন আমাদেরকে প্রথমে এ এর নির্ণায়ক দেখে ফেলতে হবে। যদি এই এ এর নির্ণায়ক 0 হয়ে যায় তাহলে এই ব্যাটার আর কোনো বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, যার কারণে আমাদেরকে আগে চেক করতে হবে যে এ এর নির্ণায়ক 0 হয় কিনা। যদি 0 না হয় তাহলে আমরা অ্যাডজয়েন্ট বের করব এবং এ ইনভার্স বের করব। কিন্তু যদি এটা 0 হয়ে যায় তাহলে আমাদের আর অ্যাডজয়েন্ট বের করার কোনো প্রয়োজন নেই। আমরা বলবো যে এই ব্যাটার বিপরীত ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। তাহলে প্রথমে আমরা ছোট কাজটাই করে নিই, এ এর নির্ণায়কটা বের করে নিই। এ এর নির্ণায়ক মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে জাস্ট নির্ণায়ক করে দেওয়া। ম্যাট্রিক্সে এখানে থার্ড ব্র্যাকেট ছিল, সেগুলোকে আমরা এরকম একটা দাগ দিয়ে, থার্ড ব্র্যাকেট আর দিব না, 1 0 2 ম্যাট্রিক্সটাই পুরো লিখবো, 2 -1 3 আর হচ্ছে 4 1 8, আর এখানে আমরা দাগ দিব। কোনোভাবেই এখানে থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করে ফেলা যাবে না। এবার নির্ণায়কটা কিভাবে করতে হয় দেখো, নর্মাল ব্যাপার, আমরা যেভাবে আগে নির্ণায়ক করছি। ভেক্টরের আমরা যখন ভেক্টরের অঙ্কগুলো করি সেখানেও আমাদের নির্ণায়কের প্রয়োজন পড়ে হয়তো, তাও আমি পুরোটাই দেখাই দিচ্ছি। প্রথমে এই 1টা লিখতে হবে, এই 1টা লিখে একটা ব্র্যাকেট দিয়ে দেবো। তারপর আমাদেরকে এটা বাদ দিতে হবে আর এটা বাদ দিতে হবে, মানে এই 1 বরাবর এদিকেও বাদ এদিকেও বাদ। তাহলে 1 বরাবর এদিকে বাদ দিলাম, এদিকে বাদ দিলাম। এবার যে চারজনকে দেখা যাচ্ছে তাদের মধ্যে এই অ্যারো দিকে গুণটা আগে করব, এদিকের গুণটা আগে করব, সবসময় এভাবে গুণটা প্রথমে করব। তাহলে 1 এর এদিকেও বাদ এদিকেও বাদ। তাহলে এখন যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে তাদের দিকে এদিকে যদি গুণ করি তাহলে আমরা প্রথমে পাচ্ছি 8 এর সাথে 1 গুণ, তাহলে 8 একে -8, তারপর একটা সূত্রের মাইনাস দিব। তাহলে এটা পাচ্ছি 8 একে -8, তারপর সূত্রের মাইনাস দিছি। এবার এই কর্নারটা গুণ করবো, 3 একে 3, ব্যাস প্রথম কাজ শেষ। তারপরে এই 0টা লিখবো, 0 লেখার সময় আমরা মাইনাস দিয়ে লিখবো। প্রথম যেটা লিখবো সেটা প্লাস দিয়ে লিখবো, মাঝখানে যেটা লিখবো সেটা মাইনাস দিয়ে লিখবো, তারপরটা আবার লেখার সময় প্লাস দিয়ে লিখবো। এখন আমরা 0 লিখছি, ব্র্যাকেট দিছি মাইনাস দিয়ে। এবার 0 বরাবর এটাও বাদ এটাও বাদ, 0 বরাবর এটা বাদ, 0 বরাবর এটা বাদ। এবার যে চারজন আছে তাদের মধ্যে এই দিকের গুণটা আগে করব। তাহলে এই দিকের গুণ যদি আগে করি তাহলে 8 দুগুণে প্রথমে 16 লিখতে হবে আমাকে, 8 দুগুণে 16, তারপর সূত্রের মাইনাস দিতে হবে। সূত্রের মাইনাস দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আরেকটা গুণ বাকি আছে, 3 4 হচ্ছে 12, তাহলে 3 4 12 লিখে দিলাম। তারপর আমরা এটা লিখবো +2। এবার আমরা এই 2 বরাবর এটা বাদ 2 বরাবর এটাও বাদ, এভাবে করব। 2 বরাবর এটাও বাদ 2 বরাবর এটাও বাদ। এবার যে চারজন আছে তাদের দিকে এই দিকের গুণটাই আগে করব। তাহলে দিকের গুণ আগে করলে 2 একে কত 2, প্রথমে আমাকে লিখতে হচ্ছে 2 একে 2, তারপর সূত্রের মাইনাস, 2 একে 2 সূত্রের মাইনাস। এবার এটা গুণ করলে আমরা পাচ্ছি 4 একে -4, ওই -4 যদি এই মাইনাসের সাথে গুণ হয় তাহলে হয়ে যাবে +4। ব্যাস, এটা থেকে যে আনসারটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের নির্ণায়কের আনসার। আমি ইকুয়ালটা এখানে দিচ্ছি, এখানে দিয়ে দিই, যদিও তোমার এখানে দেওয়া উচিত বা এখানে দেওয়া উচিত, অথবা পাশে দিতে পারি। ইকুয়াল, টোটাল আনসারটা একেবারে হিসেব নিকেশ করে বসাই দিব। আচ্ছা, তাহলে এটাকে আমরা যোগ বিয়োগ করে আমরা কত পাচ্ছি একটু খেয়াল করি। দেখো
এই যে এখানে আমরা পাচ্ছি 8 8 আর 3 হচ্ছে 11 -11, আর এখানে আমরা পাচ্ছি 4 2 6 6 2 হচ্ছে 12। তাহলে 12 থেকে যদি 11 চলে যায় তাহলে আমরা পাচ্ছি 1। এখন এটার কি হবে? এটা তো আসলে 0 এর সাথে গুণ হচ্ছে, ফলে এটা 0 হয়ে যাবে। তাহলে ওর আর ওর থেকে আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়ক পাইলাম 1, 0 পাই নাই, যার কারণে আমরা এই ইনভার্স নির্ণয় করতে পারবো। অর্থাৎ এবার আমরা অ্যাডজয়েন্ট এ বের করব। এখন অ্যাডজয়েন্ট এ বের করার পালা। অ্যাডজয়েন্ট এ করার জন্য আমাদের বিশাল একটা জায়গার দরকার। তুমি এক্ষুনি লিখবা না, তুমি আগে দেখো আমরা অ্যাডজয়েন্ট এ কিভাবে বের করতেছি। অ্যাডজয়েন্ট অফ এ, তো অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে একটা বিশাল ম্যাট্রিক্স। তো ইকুয়েশন আমি এখানে দিছি। এখন অ্যাডজয়েন্টে কিভাবে বের করতে হয় এটা দেখানোর জন্য আমরা প্রথমে এখানে আসলে 3টা করে মোট 9টা পার্টিশন আনবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে টোটাল এরকম 3টা, মাঝখানে 3টা এবং লাস্টে 3টা, টোটাল 9টা পার্টিশন আনবো। আর এই 9টা পার্টিশন কিভাবে আনবো দেখো। প্রথমে আমরা এটাকে আর এটাকে বাদ দিব। প্রথম লাইনের পার্টিশনগুলোকে লেখার জন্য, মানে প্রথম লাইনের উপাদানগুলোকে লেখার জন্য আমরা এখানের প্রথম লাইনটাকে বাদ দিব, প্রথম সারিকে বাদ দিয়ে দিব। প্রথম সারিকে বাদ দিয়ে একবার এটা বাদ দিব, তারপর এটা বাদ দিব, তারপর এটা বাদ দিব। তাহলে আবার বলতেছি, প্রথম সারিকে আমরা বাদ দিয়ে দিব। প্রথম সারিকে বাদ দেওয়ার পর একবার এটা বাদ দিব। এটা বাদ দিলে আমাদের হাতে আর কি বাকি থাকে দেখো, -1 3 1 8। এই -1 3 1 8 এগুলোকে আমরা লিখে নিব, -1 3 1 8 এবং ওদের পাশে নির্ণায়ক চিহ্ন দিব। প্রথমবার একটু বুঝতে কষ্ট হবে, আবার বলতেছি। অ্যাডজয়েন্টে বের করার সিস্টেম হচ্ছে প্রথম লাইনটাকে আমরা বাদ দিব, এই যে প্রথম লাইনটাকে বাদ দিব, তারপর একবার এটাকে বাদ দিব, একবার এটাকে বাদ দিব, একবার এটাকে বাদ দিব। তো প্রথম লাইনকে বাদ দিয়ে যখন আমরা এটাকে বাদ দিচ্ছি তখন আমরা যে উপাদানগুলো এখানে পাচ্ছি সেগুলো হচ্ছে -1 3 1 8। এই জন্য আমরা -1 3 1 8 লিখলাম। এবার এখনও কিন্তু প্রথম লাইন বাদ থাকবে, কারণ আমি প্রথম লাইনে এখনও লিখতে চাচ্ছি। এবার এই 2 নম্বরটাকে বাদ দিব, প্রথম লাইন তো বাদ, এটাও বাদ। এবার তাহলে আমাদের হাতে কে বাকি আছে? 2 3 4 8। তাহলে আমরা একটু দূরে গিয়ে একই নির্ণায়ক চিহ্ন দিয়ে আমরা লিখব 2 3 4 8, নির্ণায়ক শেষ। এবার এটা বাদ দিয়ে একবার এটা বাদ দিয়ে লিখছি, একবার এটা বাদ দিয়ে লিখছি, এবার এটাকে বাদ দিয়ে বাকিদেরকে লিখবো। তাহলে এটাকে বাদ দিলে আমরা কত পাচ্ছি? 2 -1 4 1। তাহলে এটাই আমরা এখানে লিখে দিব 2 -1 4 1, আর এটারে নির্ণায়ক চিহ্ন দেব। প্রথম লাইন বাদ দিয়ে যা লেখা দরকার ছিল তা লিখছি। এবার এই মাঝখানের লাইনটা বাদ দিয়ে আমরা মাঝখানেও ঠিক এরকম 3টে উপাদান লিখব। মাঝখানের লাইনটা বাদ দিয়ে একবার দেখো, মাঝখানের লাইনটা বাদ দিব, একবার এটা বাদ, তারপর এটা বাদ, তারপর এটা বাদ, এরকম করে আমরা 3টা লিখব। তাহলে মাঝখানের লাইন বাদ দিয়ে যদি এটা বাদ দিই তাহলে আমাদের হাতে আর যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে 0 2 1 8, 0 2 1 8। তাহলে আমরা লিখলাম 0 2 1 8 এবং ওকে নির্ণায়ক চিহ্ন দিয়ে দিব। মাঝখানের লাইন এখনো বাদ, কারণ আমরা মাঝখানের লাইনটা এখনো লিখতেছি। তা মাঝখানের লাইন বাদ দিয়ে আমরা প্রথমে এটাকে বাদ দিছি। এবার মাঝখানের লাইনের সাথে আমরা এটাকেও বাদ দিব, মাঝখানের লাইন বাদ, এটাকে বাদ। তাহলে আমাদের হাতে আর কি থাকে? 1 থাকে, 2 থাকে, 4 8 থাকে। তাহলে 1 2 4 8, 1 2 4 8 যেভাবে আছে সেভাবে লিখতে হবে। জাস্ট বাদ দেওয়ার সিস্টেমটা তোমাকে বাদ দেওয়ার মতো করে দিতে হবে। ওকে, এরপর এটাকে বাদ দিব, এটাকে বাদ দিব, সঙ্গে আমরা এটাকে বাদ দিব। তাইলে এখন আমাদের হাতে কি থাকে? 4 জন থাকে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 1। তাহলে 1 0 4 1 লিখে দিচ্ছি, 1 0 4 1। এই 4 জন বাদ দিয়ে, সরি, এই 4 জন এখন আমাদের কাছে আছে। তাহলে দেখো, প্রথম লাইনকে বাদ দিয়ে এটা বাদ, এটা লিখছি, এটা বাদ, এটা লিখছি, এটা বাদ, এটা লিখছি। দ্বিতীয় লাইনকে বাদ দিয়ে এই পাশ বাদ, এটা লিখছি, মাঝখানেরটা বাদ, মাঝখানেরটা লিখছি, কর্নারটা বাদ, কর্নারটা লিখছি। এবার লাস্ট লাইনকে বাদ দিয়ে একবার এটা বাদ দিব, একবার এটা বাদ দিব, একবার এটা বাদ দিব এবং এই নিচে লিখব। তাহলে লাস্টের এই লাইনকে যদি আমি বাদ দিই, দেখো লাস্টের এই লাইনকে যদি আমি বাদ দিই, এই যে এই লাইন বাদ, তাহলে এই লাইন বাদ দিয়ে প্রথমে এটাকে বাদ দিব, এই লাইন বাদ, সঙ্গে যদি এটা বাদ যায় তাহলে আমাদের হাতে থাকে 0 2 -1 3, 0 2 -1 3। এবার লাস্টের লাইনের সাথে সাথে এই মাঝখানেরটা বাদ, যদি লাস্টের লাইনের সাথে সাথে মাঝখানেরটা বাদ দিই তাহলে আমার হাতে থাকে 1 2 1 2 2 3, 1 2 2 3। তাহলে আমরা লিখলাম 1 2
2 3। এবার লাস্টের লাইন বাদ, সেই সাথে লাস্টের এটাও বাদ, একবার এটা বাদ দিছি, এটা বাদ দিছি, এবার এটা বাদ। তাহলে এটা যদি এভাবে বাদ হয় তাহলে আমরা পাচ্ছি 1 0 2 - 1 1 0 2 -1। ব্যাস, লেখালেখি শেষ হলো মোটামুটি। এরপর আমরা এখানে এবার মাইনাস প্লাস চিহ্ন ঠিক করতে হবে। তাহলে এই জিনিসটা আগে বুঝে নিতে হবে। অ্যাডজয়েন্টে যখন আমরা নির্ণয় করতে চাইবো তখন আমাদের প্রথম লাইন বাদ দিয়ে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এভাবে চিন্তা করে 3টা টার্ম আসবে। দ্বিতীয় লাইন বাদ দিয়ে একইভাবে বাদ দিয়ে 3টা লাইন আসবে। তৃতীয় লাইনকে বাদ দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে করে আরও 3টা লাইন আসবে। এরপর এবার আমাদেরকে একটা প্লাস মাইনাসের একটা ধারা রেডি করতে হবে। সেটা হচ্ছে এই প্রথমটা হবে প্লাস প্লাস, তারপরটা হবে মাইনাস। এটা ওর সাথে ওর সম্পর্ক না, এটা হচ্ছে ওদের নিজস্ব চিহ্ন। ওর চিহ্ন কেমন হবে, ওর চিহ্ন কেমন হবে, সেই জিনিসটা মিন করতেছে। নাহলে ওদের মাঝখানে কিন্তু গ্যাপ যেভাবে আছে সেভাবেই থাকবে, গ্যাপ থাকবে। প্রথমটা প্লাস, এটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে এখানে লাফ দিয়ে চলে আসা যাবে না। এভাবে সিরিয়ালি গিয়ে আবার এখানে আসা যাবে না। সিরিয়ালি গিয়ে নিচে নামতে হবে, তারপর এভাবে আসতে হবে, তারপর নিচে নামতে হবে, তারপর এভাবে আসতে হবে, অর্থাৎ সুন্দরভাবে যেতে হবে। তাহলে প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপরে প্লাস, তারপরে এই মাইনাস, মাইনাস, তারপরে প্লাস, তারপরে এটাও মাইনাস, তারপরে প্লাস মাইনাস প্লাস। ওকে, তাহলে কিভাবে গেছি দেখো, অনেকটা জেডের মতো করে গেছি। এভাবে গেছি, এভাবে নামছি, এভাবে গেছি, এভাবে নামছি, এভাবে গেছি, আরও থাকলে এভাবে নামবো, এভাবে যাব। এভাবে গিয়ে এমনি করে এভাবে যেতে পারবো না, অর্থাৎ এভাবে গিয়ে সুন্দর করে যেতে হবে। তুমি যদি এই সিস্টেমটা অ্যাপ্লাই না করো তাহলে প্লাস মাইনাসের চিহ্নে তোমার ভুল হয়ে যাবে। জিনিসটা প্রথমবার দেখতে একটু অদ্ভুত লাগলো, এটা ইন্টারমিডিয়েট সিস্টেমের চেয়ে অনেক সহজ। তাইলে কি করলাম, প্লাস মাইনাস প্লাস, নিচে নামবো মাইনাস, তাই প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, সব কিছু চিহ্ন দেওয়া হয়ে গেছে। এরপর এখনও কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়নি এত কিছু করার পরেও। এরপর এই পুরো রাশিটাকে ধরে আমি একটা ম্যাট্রিক্সের চিহ্ন দিব, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখনও অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয় না, এর মাথার উপরে আমাকে দিতে হবে একটা টি। এই এখন এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়েছে। তো দেখতে অনেক বিশাল মনে হলো, এক লাইন পরে এটা ছোট হয়ে আসবে। তাহলে আমরা প্রথমে এইটুকু মাথায় ঢুকাই যে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য কি কি কাজ করছি। প্রথম কাজ করছি এখানে বাদ দিয়ে দিয়ে বাকি উপাদানগুলো কীভাবে লেখা। দ্বিতীয় কাজ চিহ্ন ঠিক করা। তৃতীয় কাজ মাথার উপরে টি বসানো। টি মানে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে ছোট করে আনবো। এর পরের লাইনে আমরা চলে যাব, পরের লাইনে লিখবো। এই জিনিসটা আমরা আর দরকার নাই, এর মান 1 আসছে সেটা আমরা মনে রাখতে পারবো, এটাও মুছে ফেলে আপাতত। তাহলে এর পরের লাইন ইকুয়াল চিহ্ন দিব, ইকুয়াল চিহ্ন দিয়ে থার্ড ব্র্যাকেট ছোট করে দিব, কারণ এখন আর থার্ড ব্র্যাকেট বড় আসবে না। দেখো এবার নির্ণায়ক আমরা কিভাবে করি। নির্ণায়ক হচ্ছে জাস্ট এই কোণা গুণ বিয়োগ এই কোণা গুণ। তাহলে এই কোণা গুণ করলে কত হবে, 8 একে -8, সূত্রের বিয়োগ 3 একে 3, একটু ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে 8 একে -8, সূত্রের বিয়োগ 3 একে হচ্ছে 3। তারপরে এখানেও ঠিক একই কাজ করব, এই মাইনাস চিহ্নটা দেবো একটু দূরে ঘুরে দিব, মাইনাস 8 দুগুণে এই গুণটা আগে করবো, 8 দুগুণে হচ্ছে 16, মাইনাস 3 4 হচ্ছে 12। তারপরে এই সূত্রের প্লাস চিহ্ন না দিলেও চলবে, এই দিকের গুণটা আগে করব, 2 একে 2 বিয়োগ 4 একে -4, ওই -4 এখানে গিয়ে +4 হয়ে যাবে। প্রথমটার কাজ শেষ। এরপরে এখানে করব, মাইনাস চিহ্ন থাকবে প্রথমে, 8 0 0 বিয়োগ 2 একে 2, তারপরে এখানে প্লাস চিহ্ন থাকবে। 8 একে এই কোণার গুণটা সবসময় মনে রাখবা যে এই দিকে এই অ্যারোর গুণটা আগে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 8 একে 8 বিয়োগ 4 দুগুণে 8, তারপরে এটাতে মাইনাস চিহ্ন দিতে হবে একটা, এই যে মাইনাস চিহ্নটা দিছি। 1 একে 1 বিয়োগ 4 0 0, তারপর এখানে দেখো 3 0 0 বিয়োগ 2 একে -2, -2 এটা +2 হয়ে যাবে। সূত্রের মাইনাস ছিল, ও নিজেও একটা মাইনাস দিতে আমাকে, ফলে দুজন মিলে প্লাস হয়ে গেছে। এরপর এখানে হচ্ছে -3 একে 3 -2 দুগুণে 4, তারপর এটাতে কি হবে দেখো, 1 একে -1 2 0 0 -0, আর এটার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের টিটা দিতে হবে।
এবার আমরা এগুলোকে যোগ বিয়োগ করলে আরো ছোট ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে এই বিশাল ম্যাট্রিক্সটা এখন দেখো এক লাইনের মধ্যেই ছোট হয়ে গেছে, একটু পরে এটা আরো ছোট হয়ে যাবে যোগ বিয়োগ করলে, আর এটার থেকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়ার জন্য আমাদেরকে আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা রাখতে হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি সেটাও জানতে হবে, তবে আমরা কাকে বলে তো যাবো না, আমরা অঙ্ক করব। ইকুয়াল টু, এবার আমরা এই যোগ বিয়োগগুলো করে দেবো। 8 থেকে 8 আর 3 যোগ করলে -11 হবে। 16 থেকে যদি 12 চলে যায় তাহলে আমরা পাবো 4, ওই 4-এর সামনে আবার মাইনাস থাকবে, তাহলে -4। এখানে ওর সাথে ওর কিন্তু কোনো যোগ বিয়োগ সম্পর্ক নেই, এখানে হচ্ছে এই উপাদানের চিহ্ন হচ্ছে প্লাস, এই উপাদানের চিহ্ন মাইনাস, এরকম। তাহলে 4 আর 2 হচ্ছে 6, দূরে দূরে বসবে। মাইনাস যদি এখানে গুণ হয়ে যায়, মাইনাস মাইনাসে +2 হয়ে যাচ্ছে, 8 থেকে 8 যে গেলে 0 হয়ে যাচ্ছে, -1 হয়ে যাচ্ছে এটা। আর এখানে হচ্ছে শুধুই 2, 4 থেকে 3 গেলে হচ্ছে -1, ওই -1 এখানে মাইনাসের সাথে গুণ হয়ে +1, -1 এত। আর এটার মাথার উপরে টি দিতে ভুলা যাবে না, মাথার উপরে টি দিতে ভুলে গেছো তো তুমি ভুল করে ফেলছো। এই যে ছোট ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দিলে যে নতুন ম্যাট্রিক্স হবে সেটাই অ্যাডজয়েন্ট। এই ম্যাট্রিক্সটাকে আমি যদি ট্রান্সপোজ করে দিই তাহলে যেটা আসবে সেটা অ্যাডজয়েন্টে। তো ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে হচ্ছে সারিকে কলাম বানিয়ে দেওয়া। ট্রান্সপোজ মানে হচ্ছে সারিকে কলাম বানিয়ে দেওয়া। খুবই সিম্পল। দেখো এখানে প্রথম সারি কোনটা তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি বলবা যে প্রথম সারি হচ্ছে -11 -4 6। প্রথম সারি হচ্ছে -11 -4 6, এটাকে তুমি কলাম বানিয়ে দাও। তাহলে প্রথম সারিকে আমি প্রথম কলাম বানিয়ে দিলাম, -11 -4 6, এই দেখছো প্রথম সারি প্রথম কলাম হয়ে গেছে। দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানিয়ে দাও, দ্বিতীয় সারি হচ্ছে 2 0 1, তাহলে এটা হয়ে যাবে দ্বিতীয় কলাম 2 0 1। তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 2 1 -1 2 1 -1। এবার আর মাথার উপরে টিটা দিব না, কারণ এই মাথার উপরে টির কাজটা করতে গিয়েই আমরা এটাকে সারিকে কলাম বানিয়ে দিছি। এখন যে ম্যাট্রিক্সে তুমি দেখতে পাচ্ছ এটাকেই বলা হয় অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স। খুবই সহজ, যে আমরা একটা বিশাল কাজ করার পর, অনেক বড় একটা ম্যাট্রিক্স চোখে দেখার পর এখন কিন্তু সহজ হয়ে গেছে জিনিসটা, অ্যাডজয়েন্টে পেয়ে গেছি। এবার আমরা এই ইনভার্স নির্ণয় করতে পারবো, কারণ আমরা অ্যাডজয়েন্ট এও বের করছি, আবার আমরা এ এর নির্ণায়কও বের করছি। সুতরাং আমরা বলতে পারবো, আচ্ছা সূত্রটাকে আমরা একটু মডিফাই করি। সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, অ্যাডজয়েন্ট এ যেটা সেটাকে একটু নিচে নামায় লিখতে পারি এভাবে 1/a এর নির্ণায়ক আর এই অ্যাডজয়েন্ট এ ইনটু দিতে পারি এখানে অ্যাডজয়েন্ট এ, এভাবে লিখতে পারি। আর এই নিচে যে লাইনটা লিখছি সেভাবে আমরা অ্যাপ্লাই করব। সুতরাং a ইনভার্স 1 ইকুয়াল টু, মানে ইনভার্সের আনসার হবে 1/a এর নির্ণায়ক ইনটু অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ। তাহলে 1/a এর নির্ণায়কের মান আমরা জানি 1 আসছে, আর অ্যাডজয়েন্ট এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা এখানে পাশে বসাই দিব, -11 2 2 -4 0 1 6 1 -1। এই যে আনসারটা পাইলাম এটাই হচ্ছে আমাদের এ ইনভার্স। এখানে 1/1কে আমরা চাইলে 1 করে দিতে পারি, মানে এটা নাও লিখতে পারি, জাস্ট এটাই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে? অ্যাডজয়েন্ট এ বের করতে হবে আর এ এর নির্ণায়ক বের করতে হবে। তবে দেখতে হবে এ এর নির্ণায়ক আমরা প্রথমে বের করব, কারণ হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি 0 হয়ে যায় তাহলে আমাদের আর অ্যাডজয়েন্ট বের করার দরকার নেই। আমরা বলে দিব যে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বানানো সম্ভব নয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নাই। আর যদি এ নির্ণায়ক এ এর নির্ণায়ক যখন করব তখন সেটা 0 বাদে অন্য যে কোনো সংখ্যা আসে, মাইনাস আসুক প্লাস আসুক যাই আসুক, তখন আমরা কিন্তু ওই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারবো এবং তখন আমরা অ্যাডজয়েন্ট এ বের করার জন্য কাজ শুরু করব।